শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির শান্ত পরিবেশে কিছুটা সময় কাটাতে কয়েকদিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম উত্তরবঙ্গ ভ্রমণে। নমস্কার, আমি সৌরভ, দ্য আননোন ডাইরেকশনস চ্যানেলের সঞ্চালক হিসাবে 2025-এ এই চ্যানেলের উত্তরবঙ্গ সফরে আপনাদের প্রত্যেককে স্বাগতম। গত কয়েকদিন আগেই আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছিল আমাদের উত্তরবঙ্গ ভ্রমণের প্রথম পর্ব, যেখানে আপনাদের সাথে ভাগ করে নিয়েছিলাম কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে আমাদের ডুয়ার্স যাত্রার অভিজ্ঞতা। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম ডুয়ার্সে আমাদের দুদিন থাকার অভিজ্ঞতা এবং ডুয়ার্সের সামগ্রিক চিত্র। এছাড়া এই ভিডিওতে ছিল ডুয়ার্সের বেশ কিছু লোকাল সাইট সিনের পুঙ্খানুপুঙ্খ বিবরণ এবং এখানকার গরুমারা জঙ্গলে আমাদের রোমাঞ্চকর ওয়াচ টাওয়ার সাফারির একটি পূর্ণাঙ্গ স্মারকলিপিও। এরপর 3 নম্বর দিন ডুয়ার্স ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য অর্থাৎ কালিম্পংয়ের দিকে। প্রকৃতির ক্যানভাসে অপূর্ব সুন্দর ছবির মতন করে আঁকা এই কালিম্পংয়ের কোলাখামে আমরা একটা দিন থাকবো এবং এই কোলাখাম কালিম্পংয়ের লোকাল সাইট সিনগুলো ঘুরে দেখবো এবং তার সাথে অবশ্যই এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব। আর এই সমস্ত কিছু নিয়েই আমাদের আজকের এই বিশেষ পর্বটি সাজানো হয়েছে। এটি আমাদের উত্তরবঙ্গ ভ্রমণের দ্বিতীয় বা অন্তিম পর্ব। নিঃসন্দেহে অনেক কিছু কিন্তু এই ভিডিওটাতে থাকতে চলেছে, তাই আশা করছি বেতার মাধ্যমে আমাদের এই সমগ্র উত্তরবঙ্গ ভ্রমণের সফরসঙ্গী হিসাবে আপনাদের উপস্থিতি একদম শেষ অবধি পাবো। আর অবশেষে ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে একটা লাইক করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন এবং আমাদের ফেসবুক পেজটাও কিন্তু ফলো করে রাখতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ঘড়ির কাঁটায় এখন সময় হলো দুপুর 12:30 আর ডুয়ার্স ছেড়ে গরুবাথানের পথ ধরে আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্য অর্থাৎ কালিম্পংয়ের দিকে। গত দুদিন জঙ্গলের অনেক অভিজ্ঞতা অর্জন করলাম, আপাতত পাহাড়ের পালা। রাস্তার দুধারে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে করতে মিনিট 15-র মধ্যেই পৌঁছে গেলাম আমাদের প্রথম স্পট অর্থাৎ আপার ফাগুতে। এই আপার ফাগু একটি জনপ্রিয় পিকনিক স্পট হিসাবে পরিচিত, যা মূলত কালিম্পং জেলার গরুবাথান ব্লকের অন্তর্গত। এটি দার্জিলিং এবং ডুয়ার্সের মিলনস্থলে অবস্থিত হওয়ায় এর প্রাকৃতিক সৌন্দর্য অনন্য। যারা প্রকৃতির মাঝে পিকনিক করতে ভালোবাসেন এই জায়গাটা কিন্তু তাদের জন্য আদর্শ। এর পাশ দিয়েই বয়ে গেছে চেল নদী, যার উৎপত্তি হিমালয়ের পাদদেশে অবস্থিত বিভিন্ন পাহাড়ি ঝর্ণা থেকে। নদীর পাড়ে বসে সময় কাটানো, জল নিয়ে খেলা করা এবং নদীর কুলকুল শব্দ শোনা এখানকার পিকনিকের প্রধান আকর্ষণ। শীতকালে এখানকার নদীর জল অনেকটাই স্বচ্ছ থাকে, তাই পিকনিকের জন্য শীতকালটা কিন্তু এখানে আদর্শ। হাতে যদি কিছুটা সময় নিয়ে আসেন তাহলে এখানে পিকনিকের পাশাপাশি আরও আশেপাশে বেশ কিছু জায়গা রয়েছে, যেগুলোও কিন্তু চাইলে আপনারা ঘুরে দেখতে পারেন। আপার ফাগুতে কিছুটা সময় কাটিয়ে আবার গাড়িতে উঠে পড়েছি গন্তব্য স্বপ্নের শহর কালিম্পং। গাড়ির জানলার বাইরে তাকালেই মন ভরে যাচ্ছে এক অদ্ভুত ভালো লাগায়। সবুজ পাহাড়ের ঢাল যেন একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে আকাশের দিকে উঠে যাচ্ছে। দূরের পাহাড়গুলো যেন দেখতে লাগছে কোনো এক দক্ষ শিল্পীর হাতে আঁকা জল রঙের ছবির মতো। এই পথের বাঁকে বাঁকে লুকিয়ে রয়েছে কত গল্প, কত রূপকথার হাতছানি। এই দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে যেন কোনো এক স্বর্গীয় চিত্রকলার মধ্যে ঢুকে পড়েছি। বাইরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে এখন আমরা চলে এসেছি অ্যাম্বিয়ক টি গার্ডেনের সামনে। কালিম্পং যাওয়ার পথে এই আই লাভ অ্যাম্বিয়ক লেখাটি আসলে অ্যাম্বিয়ক টি এস্টেটকেই নির্দেশ করে। এটি গরুবাথানের কাছে অবস্থিত একটি সুন্দর চা বাগান। এই জায়গাটি তার মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত। এই জায়গাটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত, যেখানে সারি সারি চা গাছ আর সবুজের সমারোহ চোখে পড়ে। কুয়াশা বা মেঘের মধ্যে দিয়ে যখন এই বাগানটি দেখা যায় তখন সেই দৃশ্যটা কিন্তু অসাধারণ লাগে। এই জায়গাটা ছবি তোলার জন্য কিন্তু খুবই জনপ্রিয়। বহু পর্যটক এখানে এসে ছবিও তোলেন, সেই ছবি আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতেও পান। আবারও গাড়িতে উঠে পড়েছি এবং এরপর আমাদের গাড়ি গিয়ে একদম থামবে পাপড় খেতিতে।
এই প্রসঙ্গেই বলে রাখি, ডুয়ার্সে আসার দিন আমরা যে গাড়িতে করে নিউমাল জংশন স্টেশন থেকে ডুয়ার্সের রিসর্ট অব্দি এসেছিলাম, আজ সেই গাড়িটাই কিন্তু আমরা হায়ার করেছি ডুয়ার্সের রিসর্ট থেকে কোলাখামে যাওয়ার জন্য, এবং পরের দিন এই গাড়িতে করেই কিন্তু আমরা রিটার্ন আসবো নিউমাল জংশন স্টেশনে। আর এই ডুয়ার্স থেকে কোলাখাম পিক আপ এবং কোলাখাম থেকে আবার নিউমাল জংশন স্টেশন রিটার্ন, এই পুরো ট্রিপটার জন্য এই গাড়ি বাবদ আমাদের খরচ পড়ছে ওই 4000 টাকা মতন। আর এই গাড়িটা একটি ইনোভা গাড়ি রয়েছে। এই গাড়ির ড্রাইভার দাদার নাম ও ফোন নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই দেওয়া রইল। যদি আপনাদের ডুয়ার্সে এসে বা কোনো রকম হিল স্টেশনে গাড়ির প্রয়োজন হয় ঘোরার জন্য, তাহলে এই দাদার সাথে একবার যোগাযোগ করে দেখতে পারেন। ইনি কিন্তু ছোট বড় সব ধরনের গাড়ি প্রোভাইড করে থাকেন খুবই বাজেট রেটের মধ্যে। কথা বলতে বলতেই দেখুন চলেও এলাম পাপড়খেতিতে। এখন যে বিশাল বড় পাথরের টিলাটি দেখছেন, এর ওপরেই প্রতিষ্ঠিত রয়েছে একটি হনুমানজির মন্দির। এই হনুমানজির মন্দিরটা একটু পরেই দর্শন করব আমরা, তবে তার আগে আসুন একটু নিচের দিকে যাওয়া যাক। এই প্রসঙ্গেই বলে রাখি, এই জায়গাটা কিন্তু যতটাই সুন্দর, তবে এই নিচে যাওয়ার রাস্তাটা কিন্তু ততটাই দুর্গম, তাই খুব সাবধানে আপনাদের পা ফেলে এই রাস্তা দিয়ে নিচে যেতে হবে। এই পাপড়খেতি মূলত উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলের অংশ, যা কালিম্পং জেলার গরুবাথান ব্লকের খুব কাছে অবস্থিত। এই স্থানটি প্রকৃতির এক দারুণ মিলনস্থল। একদিকে উঁচু নিচু পাহাড় আর অন্যদিকে ঘন সবুজ বন, আর তার মাঝখান দিয়ে বয়ে চলা শান্ত চেল নদী। আর নদীর ওপর দাঁড়িয়ে থাকা একটি ব্রিজ এই জায়গার সৌন্দর্যতাকে আরো বাড়িয়ে তোলে। এই জায়গাটি পিকনিক স্পট হিসাবে জনপ্রিয় হলেও পিকনিকের পাশাপাশি প্রকৃতির মাঝে নিঃশর্তভাবে একটু শান্তি খুঁজে নেওয়ার জন্য এই জায়গাটা কিন্তু আদর্শ। এই ব্রিজের উপর দাঁড়ালে একদিকে যেমন দেখা যায় হিমালয়ের পাদদেশের বিশালতা, তেমনি অন্যদিকে চেল নদীর কুলকুল ধ্বনি আর তার বুকে বয়ে আসা স্ফটিক স্বচ্ছ জল, যা মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। এই পাপড়খেতি নামের উৎপত্তি নিয়ে কয়েকটি ভিন্ন ধরনের গল্প প্রচলিত রয়েছে, যা এই স্থানটির রহস্য আরো বাড়িয়ে তোলে। সবচেয়ে প্রচলিত ধারণা অনুযায়ী চেল নদীর তীরে থাকা এই চ্যাপ্টা আকৃতির পাথরগুলো দেখতে অনেকটা পাঁপড়ের মতো, আর সে থেকেই স্থানীয়রা এই জায়গাটিকে এই নামেই ডেকে থাকেন। আরেকটি প্রচলিত মতবাদ হলো, একসময় এখানে এমন কোনো শস্যের চাষ হতো যা শুকিয়ে গেলে পাঁপড়ের মতন দেখাতো। অনেকে আবার মনে করেন এই শব্দটি কোনো আদিবাসী ভাষার বিকৃত রূপ, যা কালক্রমে পাপড়খেতি নামে পরিচিতি পেয়েছে। তাই পাপড়খেতি নামকরণের নেপথ্যে যে কাহিনী থাক না কেন, তবে এই জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর, এটা বললেও কমই বলা হয়। এর আগে যখন আপার ফাগুতে আমরা ছিলাম, তখন এই চেল নদীরই কিছুটা অংশ আমরা সেখান থেকেও দেখেছিলাম ঠিকই, তবে এই পাপড়খেতির থেকে চেল নদীর কিন্তু একটা বিশাল অংশ বোঝা যায়। আসুন এবার এখানকার যে হনুমানজির মন্দিরের কথা আপনাদের বলেছিলাম, সেটাও দর্শন করে নেওয়া যাক। এই বিশাল পাথরের টিলার উপরেই প্রতিষ্ঠিত রয়েছে এখানকার হনুমানজির মন্দিরটি। এই মন্দিরটি সম্বন্ধে বিশেষ কিছু তথ্য পাওয়া যায় না ঠিকই, তবে এই মন্দিরটি কিন্তু এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্যতাকে আধ্যাত্মিকভাবে আরো বর্ধিত করেছে। আর এই ওপর থেকে দাঁড়িয়ে নিচের এই ভিউটাও কিন্তু অসাধারণ লাগছে। ঘড়ির কাঁটায় এখন সময় দুপুর 3টে, আর পাপড়খেতি থেকে বেরিয়ে আপাতত আমরা আবার গাড়িতে উঠে পড়েছি গন্তব্য কোলাখাম। আর কোলাখাম যাওয়ার পথে এই যে পুরো প্রাকৃতিক দৃশ্যটা আপনারা দেখতে দেখতে যাবেন না, এটা কিন্তু লাখ টাকার সমান। পরিকল্পনা এটাই ছিল যে এখান থেকে আমরা একদম আমাদের হোমস্টেতে গিয়েই দাঁড়াবো, কিন্তু রাস্তার ধারে এই যে দৃশ্যটা দেখলাম, এটা দেখে কিন্তু নেহাতি গাড়িতে বসে থাকা যায় না। তাই গাড়ির থেকে নেমে পড়লাম প্রকৃতির এই রূপকে একান্তভাবে অনুভব করতে। পাহাড়ি এলাকায় জানেন তো এটাই মজা, কখনো মেঘ আবার কখনো মেঘ সরে গিয়ে ঝলমলে আকাশ। প্রকৃতি এখানে তার প্রেমিকদের কাছে বিভিন্ন রূপে ধরা দেয়। হালকা কেন ভালোই দেখা যাচ্ছে, মানে আমরা চোখে দেখতে পাচ্ছি কি আমরা এই যে রাস্তাটা এদিক থেকে ইউ এর মতন দেখো, ওই যে দূরের গুলো যে ঘুরে ঘুরে আসে দেখছেন, ওই ওইটা দিয়ে ওই সরু সরু দেখা যাচ্ছে না, ওইটা দিয়ে এলাম কিন্তু আমরা। ও ওইখান দিয়ে এলাম, হ্যাঁ ঘুরে ঘুরে এলাম যেন বুঝতে পারেননি। ওই রাস্তাটা দিয়ে এলাম। হ্যাঁ হ্যাঁ ওই যে সরু একটা দেখা যাচ্ছে না ওখানে, হ্যাঁ হ্যাঁ ওই সেকেন্ড হ্যাঁ ওইটা দিয়ে ঘুরে আসলাম।
এই মেঘটা সরে গেলে দারুণ লাগবে। এটা তো নয়, মেঘ সরছে ও সরবে না, ওইদিকে আরো মেঘ আসছে, এদিকেই আসবে। এটাও একটা ভালো মেঘ আছে, হালকা দেখা যাচ্ছে। চুক চুক চুক, ওকে একটা খাবার দিয়ে দাও দাও দাও, ব্যাগটা নাও। আর এখান থেকে গাড়িতে ওঠার সময় সাক্ষাৎ হয়ে গেল একজন পাহাড়ি বন্ধুর সাথেও। এখন বিকেল 4টে মতন বাজে, আর আপাতত কোথাও দাঁড়ানোর নেই। গাড়িতে করে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক রেঞ্জের মধ্যে দিয়ে একদম আমাদের হোমস্টেতেই গিয়ে উঠবো। আমাদের হোমস্টের যে প্যাকেজ তাতে আজকে দুপুরের লাঞ্চ থেকে শুরু করে কালকের সকালের ব্রেকফাস্ট অবধি কভার ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় রাস্তায় এতটাই দেরি হয়ে যাওয়ার কারণে আমাদের লাঞ্চটা বাইরে থেকেই সেরে ফেলতে হয়েছে। পাপড় খেতির কাছে একটা দোকান থেকে অল্প কিছু মোমোর মাধ্যমেই আমাদের দুপুরের ক্ষুধাটা প্রশমন করেছি, এই আর কি। আর এই হলো নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের প্রবেশদ্বার। এখান থেকে এখনো মোটামুটি 1 ঘন্টা মতন লাগবে আমাদের হোমস্টেতে পৌঁছতে। আর এখানকার রাস্তা সম্বন্ধে যদি বলতে হয় তাহলে অকপটে স্বীকার করা যায় যে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যতা ঠিক যতটাই ভালো ততটাই খারাপ এখানকার রাস্তাঘাট। আর এই দেখুন, এখান থেকেই কিন্তু মোটামুটি কোলাখামে যত হোমস্টেগুলো শুরু হয়ে যাচ্ছে। আমি জানি না সত্যি এখনো কেন অনেকেই এই কোলাখামকে অফবিট প্লেস বলে, তার কারণ বর্তমানে কিন্তু এই জায়গাটা আর অফবিট নেই। প্রচুর মানুষের কাছে কিন্তু এটা এখন জনপ্রিয় হয়ে উঠেছে এবং বহু সংখ্যক মানুষ কিন্তু প্রতি বছর এখানে আসেন ছুটি কাটাতে। যাই হোক, বিকেল 5:30 নাগাদ আমাদের দীর্ঘ জার্নির পরিসমাপ্তি ঘটিয়ে অবশেষে আমরা এসে পৌঁছালাম কোলাখামে আমাদের হোমস্টের সামনে। আর এই হোমস্টেটা কিন্তু এখানকার ওয়ান অফ দ্য বেস্ট হোমস্টে বললেও ভুল বলা হবে না। এতটাই আকর্ষণীয় এই হোমস্টেটা যে এখানে আসলে আপনাদের মনে হবে যে অন্তত একটা দিন এই হোমস্টেতেই থেকে সময় কাটাই। আপাতত এই হোমস্টের একটা ছোট্ট ঝলক এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। বাকি এর পরের ভিডিওটাই কিন্তু আসছে আমাদের এই হোমস্টের উপরেই, যেখানে এই হোমস্টের যাবতীয় তথ্য আপনাদের সামনে আরো বিস্তারিতভাবে তুলে ধরবো। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই হোমস্টের ভিউ পয়েন্টে। এখান থেকে কিন্তু সামনের যে পাহাড়ি ভিউটা সত্যি অসাধারণ লাগছে। এখানে এসে দাঁড়ালে এখান থেকে লাভারি সব খুব ভালোভাবে দেখা যায়। এছাড়াও এখান থেকে কিন্তু সিকিমেরও একটা অংশ খুব স্পষ্টভাবে বোঝা যায়। আর এখানকার একটা উবরি পাওনা কি জানেন, এখান থেকে কিন্তু সামনেই কাঞ্চনজঙ্ঘা ভিউ খুব ক্লিয়ার ভাবে বোঝা যায়। ভোরবেলা যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে এখান থেকে দাঁড়িয়েই কিন্তু আপনারা সানরাইজ ভিউও পেতে পারেন। এর নিচ দিয়ে যেহেতু বয়ে গেছে ঋষি নদী, আর এখান থেকে ছাঙ্গে ফলসের দূরত্বও যেহেতু খুব বেশি নয়, তাই এখানে বসেই আপনারা কিন্তু ঋষি নদীর জলপ্রবাহ এবং ছাঙ্গে ফলসের শব্দ দুটোই শুনতে পারবেন। আর দূরে পাহাড়ের গায়ে এখন যে ছোট্ট ছোট্ট বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সন্ধেবেলা যখন চারিদিকে অন্ধকার হয়ে যায় আর এই বাড়িগুলোর আলো জ্বলে ওঠে, এই ভিউ পয়েন্ট থেকে কিন্তু সেই দৃশ্যটা সত্যি অপূর্ব লাগে দেখতে। এই হোমস্টেতে সন্ধেবেলা টিফিনে চা আর ভেজ পকোড়া দেওয়া হয়। যেহেতু আমাদের দুপুরের লাঞ্চটা এখানে মিস হয়ে গেছে, তাই সন্ধেবেলার কিন্তু টিফিনটা জমিয়ে করে নিয়েছি। আর আপাতত চলে এসেছি সেই ভিউ পয়েন্টে, যেটা আপনাদের একটু আগেই দেখাচ্ছিলাম। আর এই হলো আমাদের হোমস্টের বর্তমান সান্ধ্যকালীন ভিউ। আলো আঁধারি পরিবেশে হাজারো ঝিঝি পোকার ডাক এই জায়গার রোমাঞ্চকতাকে যেন আরো বাড়িয়ে তুলছে। আর এখন স্ক্রিনে যে সিনটা দেখছেন, এটা দেখে কিন্তু মহাকাশ ভাবার ভুল করবেন না। এটা কিন্তু সন্ধ্যার আলোয় সিকিম শহরের একটা ছোট্ট অংশ। একটু আগেই পাহাড়ের গায়ে যে ছোট্ট ছোট্ট বাড়িগুলো আপনাদের দেখাচ্ছিলাম না, এগুলো কিন্তু সেই বাড়িগুলোরই আলো। কিন্তু দেখে মনে হচ্ছে যেন বিশাল মহাকাশে লাখো লাখো তারা একসাথে জ্বলে উঠেছে। বেশ কিছুক্ষণ ওপরে ভিউ পয়েন্টে সময় কাটানোর পর আপাতত চলে এসেছি নিচে এখানকার ফুড কোর্টে। এখানেই ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলো সার্ভ করা হয়। আমরা আপাতত এখান থেকে ডিনারটা সেরে ফেলবো। এখানে ডিনারের মেনুতে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, চিকেন কারি আর অবশেষে পাঁপড় ভাজা। তবে রুটিটা অপশনাল, আপনারা চাইলে ভাতের পরিবর্তে রুটিও নিতে পারেন। ডিনার সেরে আপাতত চলে এসেছি আমাদের রুমে, তাই ভাবলাম এই রুমটারও একটা ছোট্ট গ্লিমস আপনাদের সামনে তুলে ধরি। যদিও এর পরে যখন এই হোমস্টে ডিটেল ভিডিও বানাবো তখন এই রুমের রুম ট্যুরও আপনাদেরকে অবশ্যই করাবো। আপাতত শুধু এটুকুই বলে রাখি, এই রুমটি একটি ডবল শেয়ারিং রুম এবং এর জন্য ভাড়া পড়ছে আমাদের পার হেড 1800 টাকা পার ডে।
যারা এখনো অবধি এই ভিডিওটাতে আমার সঙ্গে রয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাইবো এবং আজকের মতন শুভরাত্রি জানিয়ে এই ভিডিওটা এখানেই থামাচ্ছি। তার কারণ আগামীকাল অনেকটাই ভোরবেলা আমাদেরকে উঠতে হবে, যেহেতু ছাঙ্গে ফলস ট্রেকিং এ যাওয়ার কথা রয়েছে। তাই অবশ্যই সঙ্গে থাকবেন। এই ভিডিওর পরবর্তী অংশেও কিন্তু আসতে চলেছে নানান ধরনের রোমাঞ্চকর কাহিনী। সুপ্রভাত। আজ আমাদের এখানে দ্বিতীয় দিন, আর এখন ঘড়ির কাঁটায় সময় হলো সকাল 6:30। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ছাঙ্গে জলপ্রপাতের উদ্দেশ্যে রওনা দেবো। আর সেই মতো সবাই সবার রুমে রেডি হচ্ছে। আর যতক্ষণ না সবাই রেডি হয়ে বেরোচ্ছে, আমি ক্যামেরা হাতে এই হোমস্টের ভিউ পয়েন্টে চলে এলাম। যদি এখান থেকে একটু হলেও সূর্যোদয়ের দৃশ্য দেখা যায়, কাঞ্চনজঙ্ঘার কোল ঘেঁষে যখন সূর্য উদয় হয়, সেই দৃশ্য কিন্তু সত্যি দেখবার মতন হয়। আর এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে কার্যত সেই দৃশ্য খুব স্পষ্টভাবেই লক্ষ্য করা যায়। কিন্তু আমাদের দুর্ভাগ্য দেখুন, এত সুন্দর একটা ভিউ পয়েন্ট থাকা সত্ত্বেও এই দৃশ্য কিন্তু আমাদের কপালে জুটলো না। তার কারণ আজ সকাল থেকেই কিন্তু আবহাওয়াটা মেঘলা হয়ে রয়েছে। অগত্যা সবাই মিলে বেরিয়ে পড়লাম ছাঙ্গে জলপ্রপাতের উদ্দেশ্যেই। আমাদের এই হোমস্টে থেকে এই জলপ্রপাত গাড়িতে যেতে মোটামুটি ওই 15 মিনিট মতন সময় লাগবে। আপাতত গাড়িতে চলে এলাম ছাঙ্গে জলপ্রপাতের প্রবেশপথের একদম মুখে। এখান থেকে প্রায় 900 মিটার মতন নিচের দিকে হেঁটে যেতে হয়। আর এই ট্রেকিংটা কিন্তু দারুণ উপভোগ্য। আর এখানে আপনারা এরকম ছোট ছোট লাঠি 10 টাকার বিনিময়ে ভাড়া পেয়ে যাবেন। আর এই লাঠিটা কিন্তু আপনাদের সঙ্গে রাখাটা খুব দরকার। তার কারণ যেহেতু এই রাস্তাটা সুগম নয়, তাই এই লাঠিটা কিন্তু আপনাদের নিজেদের ব্যালেন্স রাখতে অনেকটাই সহায়তা করবে। কিছুটা নিচের দিকে হেঁটে আসার পর একটা টিকিট কাউন্টার এখানে চোখে পড়লো ঠিকই, তবে আদৌ জানি না এখানে টিকিট কাটার কোনো ব্যবস্থা রয়েছে কিনা। তার কারণ টিকিট কাউন্টারে কোনো লোককেই দেখতে পেলাম না। আপনাদের জানিয়ে রাখতে চাইব, এই ছাঙ্গে জলপ্রপাতটি প্রায় 300 মিটার উঁচু এবং উত্তরবঙ্গের উঁচু জলপ্রপাতগুলির মধ্যেও এটি কিন্তু একটি। এখানে দেখলাম জায়গায় জায়গায় বেশ কিছু রেস্ট রুম মতন করা রয়েছে। তাই যদি আপনারা ট্রেকিং করতে করতে একটু হাঁপিয়ে যান, তাহলে কিঞ্চিত রেস্ট নেওয়ারও ব্যবস্থা রয়েছে কিন্তু। আর এখন আমরা চলে এসেছি ছাঙ্গে ওয়াটারফলসের প্রায় সামনে। লাভা থেকে মাত্র 14 কিলোমিটার দূরে প্রকৃতির সবুজে ঘেরা পাখির কলতানে মুখরিত এক শান্ত পরিবেশে এর অবস্থান। এই জলপ্রপাতের জলের উৎস হলো পাহাড়ের উপর থেকে আসা ছোট ছোট পাহাড়ি ঝর্ণা এবং নদী। হিমালয়ের পার্বত্য অঞ্চলের নানা স্থান থেকে আসা জলের ধারা মিলিত হয়ে এই জলপ্রপাতটি তৈরি হয়েছে। বিশেষত নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক সংলগ্ন এলাকা থেকে এই জলধারা আসে, যা এই অঞ্চলের গুরুত্বপূর্ণ জলের উৎস। বর্ষার সময় চারপাশের ঘন জঙ্গল এবং পাহাড়ি ঢাল থেকে নেমে আসা বৃষ্টির জল এই জলপ্রপাতটিকে আরও জীবন্ত ও শক্তিশালী করে তোলে। তাই বর্ষাকালে এই জলপ্রপাতটি দেখতে সবচেয়ে সুন্দর লাগে। তবে বর্ষাকালে কিন্তু এখানে ট্রেকিং করে আসাটা বেশ বিপজ্জনক হয়ে যায়, যেহেতু এখানকার রাস্তাগুলো যথেষ্ট এই সময় পিচ্ছিল হয়ে যায়। এই জলপ্রপাতটি হিমালয়ের কোলে অবস্থিত, তাই এখানকার পরিবেশ কিন্তু অত্যন্ত শান্ত ও মনোরম। আর এখানে বিভিন্ন প্রজাতির পাখিদেরও কিন্তু দেখা মেলে। তাই যারা বার্ড ওয়াচিং করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা অবশ্যই আদর্শ। সকাল 9:30 নাগাদ ছাঙ্গে ফলস দেখে আমরা ফেরত এলাম আমাদের হোমস্টেতে এবং এখানে ফিরে এই প্রপার্টির যিনি ম্যানেজার তার একটা ছোট্ট ইন্টারভিউও নিলাম। এই প্রসঙ্গে কিন্তু বলতেই হবে, এই ম্যানেজার মানুষটি কিন্তু অত্যন্ত ভালো মানুষ। উনি খুবই যত্ন সহকারে আমাদের এই প্রপার্টির বিভিন্ন জায়গা ঘুরে দেখালেন, যা আপনারা আমাদের পরবর্তী ভিডিওতেই দেখতে পাবেন। আপাতত ব্রেকফাস্টটা সেরে ফেলতে হবে, তার কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই হোমস্টে থেকে চেক আউট করে বেরিয়ে পড়ব। ব্রেকফাস্টে আমরা নিলাম আলুর পরোটা, আচার আর ডিমের অমলেট। আপনারা চাইলে ডিম সিদ্ধ বা ম্যাগিও নিতে পারেন। দুপুর 12টা নাগাদ হোমস্টে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য অর্থাৎ লাভা পাইন ফরেস্টের উদ্দেশ্যে। এখান থেকে এখনো মোটামুটি 13 কিলোমিটার মতন পথ উপরে উঠতে হবে এই জায়গায় পৌঁছানোর জন্য। গাড়িতে করে ধীরে ধীরে এগিয়ে চলেছি প্রকৃতির একেবারে হৃদয়ের গভীরে। আর এই পথের প্রধান আকর্ষণ হলো এই পাইন গাছের সারি, যা রাস্তার দুধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন প্রকৃতির তৈরি এক বিশাল তোরণ।
দুপুর 1:15 নাগাদ এখানে পৌঁছে প্রথমেই চোখে পড়ল বিশাল বড় একটি বোর্ড, যেখানে লেখা রয়েছে আই লাভ লাভা, আর এর ঠিক উল্টো দিকেই রয়েছে এই অপূর্ব সুন্দর লাভা পাইন ফরেস্টটি। এখানে প্রবেশের পূর্বেই আপনাদের জানিয়ে রাখি, এই জায়গায় কিন্তু ড্রোন ওড়ানোটা নিষিদ্ধ, তাই অবশ্যই এটা কিন্তু মনে রাখবেন। এই পাইন পার্কে প্রবেশের জন্য একটা সামান্য টিকিট মূল্য আপনাদেরকে প্রদান করতে হবে। এই সিঁড়ি দিয়ে উপর দিকে উঠে গেলেই চোখে পড়বে টিকিট কাউন্টার। এখানে টিকিটের মূল্য 20 টাকা জন পিছু, এবং 5 বছরের নিচে যদি বাচ্চা থাকে তাহলে সম্ভবত তার টিকিটটি লাগে না। এই পাইন পার্কে বেশ কিছু পায়ে হাঁটা পথ আছে, যা দিয়ে আপনারা এই পাইন বনের মধ্যে দিয়ে হেঁটে বেড়াতে পারবেন এবং পাইন বনের গভীরতাও অনুভব করতে পারবেন। লাভার এই পাইন পার্কটি আসলে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের প্রবেশপথ হিসাবেও কাজ করে। এখানকার প্রধান আকর্ষণ হলো সারি সারি পাইন ও ফার গাছ, যা এই পার্কটিকে এক শান্ত ও মনোরম পরিবেশ দেয়। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি লাভা পাইন ফরেস্টে, আর এখানটা পুরো মানে মেঘে ঢেকে গেছে। এরকম একটা দৃশ্য সত্যি অতুলনীয়। একটু আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই, দাঁড়ান। এটি একসময় প্রাচীন লাভা ক্ষেত্রের অংশ ছিল, যা এখন সবুজ গাছে ঢাকা এক শান্ত পাহাড়ি বনভূমিতে রূপান্তরিত হয়েছে। এই পুরো এলাকাটি পাইন গাছের মন মাতানো গন্ধে ভরে থাকে, যা পর্যটকদের মনকেও সতেজ করে তোলে। লাভা পাইন ফরেস্ট থেকে বেরিয়ে এখন আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্য, অর্থাৎ লাভা মনেস্ট্রির উদ্দেশ্যে। এখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই এই মনেস্ট্রির অবস্থান। এই মনেস্ট্রিটি কাগাইউ থেকচেন লিং ইনস্টিটিউট নামেও পরিচিত, যা এই লাভার অন্যতম আরেকটি আকর্ষণীয় কেন্দ্র। এই মঠটি তার শান্ত পরিবেশ, সুন্দর স্থাপত্য এবং চারপাশের মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত। এটি শুধুমাত্র একটি দর্শনীয় স্থান নয়, বরং এটি তিব্বতী বৌদ্ধ ধর্মের কাগিউ সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যাদের প্রধান উদ্দেশ্য হল বৌদ্ধ ধর্মের সাহিত্য, দর্শন এবং ধ্যানের গভীর অনুশীলন করা। তরুণ সন্ন্যাসীরা এখানে পড়াশোনা এবং ধ্যান করেন। এছাড়া এখানে বৌদ্ধ সাহিত্য ও দর্শনের বিভিন্ন দিক নিয়ে উচ্চতর গবেষণাও করা হয়। আসুন এবার আসা যাক এই মনেস্ট্রি প্রতিষ্ঠার ইতিহাসে। স্থানীয় বৌদ্ধ সম্প্রদায় 1987 সালে থার্ড জামগন কংক্রুল রিনপোচে, যার পুরো নাম কারমালুদ্র চৈকি সেঙ্গে, ওনাকে 4 একর জমি দান করেন এই মঠ প্রতিষ্ঠা করার জন্য, এবং তারই তত্ত্বাবধানে এর নির্মাণ কার্য শুরু হয় 1988 সালের এপ্রিল মাসে, এবং 1990 সালের 6 জুন এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এই মনেস্ট্রিতে বিভিন্ন প্রার্থনা কক্ষ, সুন্দর লন এবং একটি বিশাল বুদ্ধ মূর্তি রয়েছে, যা আর কিছুক্ষণ পরেই আমরা দর্শন করব। আবহাওয়া যদি পরিষ্কার থাকে তাহলে এই মঠের চত্বর থেকেই হিমালয়ের বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গের এক অসাধারণ দৃশ্যও দেখা যায়। এই মঠের ভবনগুলো মূলত ইট ও কংক্রিট দিয়ে তৈরি হলেও এর ডিজাইন, উজ্জ্বল রঙের ব্যবহার এবং সাজসজ্জায় তিব্বতী মঠগুলোর ঐতিহ্য ফুটে ওঠে। এই মঠটি প্রতিদিন সকাল 5:30 থেকে বিকেল 5:30 অবধি দর্শনের জন্য খোলা থাকে। আসুন এবার দর্শন করে নেওয়া যাক এই মঠের মূল ভবনে প্রতিষ্ঠিত ভগবান বুদ্ধের সেই বিশাল মূর্তিটি, যার কথা একটু আগেই আপনাদের বলছিলাম। সব মিলিয়ে এই লাভা মনেস্ট্রি শুধুমাত্র একটি ধর্মীয় স্থানই নয়, এটি একটি শান্তির অপার আশ্রয়স্থল, যেখানে আধ্যাত্মিকতা ও প্রাকৃতিক পরিবেশ মিলেমিশে একাকার হয়ে গেছে। দুপুর 2:10 নাগাদ লাভা মনেস্ট্রি থেকে বেরিয়ে এখানেই পাশে একটা হোটেল থেকে সবাই মিলে লাঞ্চ সেরে ফেলে আপাতত আমরা গাড়িতে করে রওনা দিয়েছি নিউমাল জংশন স্টেশনের উদ্দেশ্যে। তার কারণ আজ বিকেল 5:30টার ট্রেনেই আমরা কলকাতা ফেরত যাচ্ছি। তবে এই প্রসঙ্গেই বলে রাখি, যদি আপনাদের হাতে আরো একটা দিন সময় থাকে তাহলে আপনারা এখান থেকে সোজা উঠে যেতে পারেন ঋষভের উদ্দেশ্যে। ঋষভ থেকে কিন্তু ভোরবেলার সানরাইজ ভিউটা দারুণ লাগে, আর যেহেতু ঋষভ একটা টপ পয়েন্ট, তাই ঋষভের প্রাকৃতিক সৌন্দর্য এবং আবহাওয়াও কিন্তু দারুণ উপভোগ্য। দেখুন, দেখতে দেখতেই ডুয়ার্স ঢুকে গেলাম, আর কিছুক্ষণের মধ্যেই স্টেশনেও পৌঁছে যাব। তবে যতক্ষণ না স্টেশনে পৌঁছচ্ছি, আপনাদের সামনে আমাদের এই যে সমগ্র উত্তরবঙ্গ ভ্রমণের খরচ, তার একটা ছোট্ট চিত্র তুলে ধরার চেষ্টা করছি। পারলে ভিডিওটা একবার পজ করে দেখে নিতে পারেন। বলে রাখা দরকার, এই খরচের তালিকায় শিয়ালদহ স্টেশন থেকে ডুয়ার্স যাওয়ার দিন আমাদের রাতের ডিনারের খরচ, এবং আজ নিউমাল জংশন থেকে শিয়ালদহ স্টেশন ফেরত যাওয়ার সময় রাতের ডিনারের খরচ ধরা নেই। বাকি মোটামুটি সব
ধরনের খরচই এখানে ধরা রয়েছে। গাড়ি থেকে নেবে অবশেষে যখন নিউমাল জংশন স্টেশনে ঢুকছি তখন বিকেল প্রায় 5:10 বাজে। যেহেতু 5:30টার ট্রেন, তাই যথেষ্ট তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। তবে প্ল্যাটফর্মে এসে অ্যানাউন্সমেন্ট শুনে জানতে পারলাম যে আমাদের ট্রেনটা আজ লেট করেছে। অগত্যা প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের ট্রেন যখন প্ল্যাটফর্মে ঢুকলো তখন সন্ধে প্রায় 6:30 মতন বাজে। রাতের খাবারটা শিলিগুড়ি স্টেশন থেকে IRCTC অ্যাপের মাধ্যমেই অনলাইনে বুকিং করে নেবো। আপাতত উত্তরবঙ্গকে বিদায় জানিয়ে ট্রেনে উঠে পড়ার পালা। এই ট্রেনটি যদি রাইট টাইমে ছাড়ে তবে সকাল 8:20 নাগাদ শিয়ালদহ স্টেশনে এই ট্রেনে ঢুকে যাওয়ার কথা, কিন্তু গতকাল সন্ধেবেলা 1 ঘন্টা মতন লেট করা সত্ত্বেও কিন্তু আজ সকাল 8:22 নাগাদই শিয়ালদহ স্টেশনে ঢুকে গেল। সত্যি ট্রেনটা কিন্তু রাত্রিবেলা দারুণ মেকআপ দিয়ে দিয়েছে, মানতেই হবে। ট্রেন থেকে নেবে আপাতত দাঁড়িয়ে রয়েছি শিয়ালদহ স্টেশনে। আর এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে আমাদের উত্তরবঙ্গ ভ্রমণের অভিজ্ঞতাটা আমার কাছে অন্তত চিরস্মরণীয় হয়ে থাকবে। তার কারণ জীবনে প্রথমবার জঙ্গল ও পাহাড় একসাথে অনুভব করলাম। গত 3 দিন আগের এক সন্ধ্যায় এই স্থান থেকেই আমাদের উত্তরবঙ্গ সফরের যাত্রার সূত্রপাত ঘটেছিল, আর আজ এই স্থানেই সেই যাত্রার যবনিকা পতন ঘটছে। সত্যি জীবন বড়ই বিচিত্র। আপাতত বাড়ি ফেরার পালা, আবারও একবার জীবনের গড্ডলিকা প্রবাহে গা ভাসানোর পালা। আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর আমাদের এই সমগ্র উত্তরবঙ্গ ভ্রমণের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক করে প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল, যাতে আপনাদের মাধ্যমেই এই ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছতে পারে। আর একদম অবশেষে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন এবং আমাদের ফেসবুক পেজটাও কিন্তু ফলো করে রাখতে ভুলবেন না। তাহলে আজকের মতন বিদায়, ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।